তদন্তকারী সংস্থাকে দেখতে হবে যে এই অভয়া মৃত্যুর পেছনে এই স্বাস্থ্য বিভাগের মধ্যে লুকিয়ে থাকা কোন কোন দুর্নীতি ছিল, যে দুর্নীতিগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো দুর্নীতি হয়নি। দেখুন, মোদ্দা কথাটা হচ্ছে জনমানসে একটা প্রশ্ন আছে যে যার বিরুদ্ধে এই দীর্ঘকালীন দুর্নীতির অভিযোগ প্রাইমা ফেসি সত্য বলে ইনভেস্টিগেটিং এজেন্সিরা এতদূর তদন্ত এগিয়ে নিয়ে গেছে, কতটা এভিডেন্স কালেক্ট করেছে, এই এভিডেন্স কালেক্ট করার উপরে কনভিকশন হবে কি হবে না সেটা তো সময় বলবে। কিন্তু বিচারের আগে যদি আসামি পালিয়ে যায়, তার দায়ভারটা কে নেবে? অভিষেককে আইনের সম্মুখীন হতে হবে এবং যেভাবে ইনভেস্টিগেশন এগোচ্ছে জনমানসে এটুকু আস্থা আছে ওকে জেলে যেতে হবে। যে কোনো ক্রিমিনাল অফেন্স কমিট হওয়ার পর একদম প্রাথমিক সময়ের ৭২ ঘন্টা, প্রথম ২-৩ দিন, একদম প্রাথমিক সময়ের যে তদন্ত, স্পেশালি যে কেসগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপরে চলবে, সেই প্রাথমিক সময়ের তদন্তটা খুব গুরুত্বপূর্ণ, যেটা অভয়া মামলাতে আমরা হচপচ করে ফেলেছি। এখন যে জায়গায় এই অভয়া মামলা দাঁড়িয়ে আছে, আজকে সিবিআই বলুন বা পুলিশকে যদি নতুন করে নির্দেশনা দেওয়া হয়ে থাকে, এখন আর বিষয়টা কিন্তু ভিকটিম অভয়াকে জাস্টিস দেওয়ার পর্যন্ত নয়। অভয়াকে কারা খুন করেছে, অভয়ার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এই তদন্তটা শুধু ওখানে থেমে থাকলে চলবে না, এই তদন্তের শেকড়ে পৌঁছাতে হবে। এই অভয়াকাণ্ডের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাকে দেখতে হবে কোন দুর্নীতিকে লুকানোর জন্য অভয়ার মতো একটা কাণ্ড হয়েছিল। আমি মিডিয়াতে বলছি, এই তৃণমূল সরকার শেষের দিকের সময়গুলোতে ওরা সবচেয়ে বড় জোর দিয়েছিল এই স্বাস্থ্য বিভাগ, স্পেশালি এই কলকাতা শহরের এই গভর্নমেন্ট হসপিটালগুলোতে। গভর্নমেন্টের তরফ থেকে বড় রকমের ফিনান্সিয়াল সাপোর্ট এই ফ্যামিলি অ্যান্ড হেলথ সেক্টরকে করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তদারকি করতেন, মমতার পাশাপাশি তদারকি করত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের অফিস, তার স্টাফ। তদন্তকারী সংস্থাকে দেখতে হবে যে এই অভয়া মৃত্যুর পেছনে এই স্বাস্থ্য বিভাগের মধ্যে লুকিয়ে থাকা কোন কোন দুর্নীতি ছিল, যে দুর্নীতিগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আপনাদের মনে থাকবে, ভদ্রলোক অনেক সিনিয়র একজন ডক্টর এবং খুব ভালো ডক্টর, উনি রবীন্দ্রনাথ টেগোর যে হার্ট রিসার্চ সেন্টারটা আছে ওখানে বসেন, ভবানী প্রসাদ চট্টোপাধ্যায় ওনার নাম। উনি বছর দেড়েক হবে, ১-১.৫ বছর আগে ওপেন মিডিয়াতে একটা খুব বড় অ্যালিগেশন নিয়ে এসেছিলেন যে এই যে আমাদের হার্ট পেশেন্টদের যে স্টেন্টগুলো বসানো হয়, প্লাস যে কার্ডিওলজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো হসপিটালে ব্যবহার হয়, সেখানে দুর্নীতির সম্ভাবনা আছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগে বহু দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলো ঢাকার জন্য অভয়ের মতো কাণ্ড কিনা তদন্তকারী সংস্থাকে অতটা গভীরে পৌঁছে এখন তদন্ত করতে হবে, এবং এটাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। স্যার, এই কথাও তো শোনা যাচ্ছে যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার আরেক ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়কে একদম সেফগার্ড করানোর জন্য বা বাঁচানোর জন্য প্রায় ২,০০০ কোটি টাকারও বেশি তিনি মানে সেটিং তত্ত্বের উপরে যদি নির্ভর করে আমি বলি তাহলে বিভিন্ন জায়গায় তিনি দিয়েছিলেন যাতে আবেশ বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে না আসে। এই কথা কতটা সত্যি হতে পারে বলে মনে করেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো দুর্নীতি হয়নি। আবেশ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে উনি ২,০০০ কোটি না কত টাকা দিয়ে কার সাথে ডিল করেছেন, এগুলোর তো কোনো প্রামাণিক নথি বা দলিল হয় না, আশঙ্কা থাকে। তদন্ত করে দেখা উচিত। এদিকে তিলোত্তমার মা রত্না দেবী, তিনি বিধায়িকা আর কি, তিনি বলছেন বারবার এই কথা তিনি প্রথম থেকেই বলে এসেছেন যে সহকর্মীদের ভূমিকা কি ছিল সেটি অবশ্যই খতিয়ে দেখা উচিত। সেই রাত্রিবেলায় যে ৪ জন ওর সঙ্গে খেতে বসেছিলেন তাদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা যাবে ততক্ষণ পর্যন্ত এর সুরাহা হবে না। একই সঙ্গে রাত্রিবেলায় কেন পোস্টমর্টম হলো, অনেক জিনিস রয়েছে, খতিয়ে দেখা না গেলে আসল অপরাধীদের ধরা যাবে না। এ বিষয়ে আপনি কতটা সহমত? আমি আ সম্পূর্ণই সহমত পোষণ করছি। কারণ বিভিন্ন ক্রিমিনাল ইনভেস্টিগেশনে যেখানে এ জাতীয় অপরাধগুলো হয়ে থাকে, সেখানে আপনারা যদি ভিকটিমের লাইফস্টাইল, ভিকটিমের ব্যাকগ্রাউন্ড, ভিকটিমের সারাউন্ডিংস, ভিকটিমের সার্কামস্ট্যান্সেস, এই জায়গাটাতে ভালো করে তদন্ত করে দেখেন,
তাহলে কিন্তু একটা ইনভেস্টিগেটিং অফিসার ক্লু ধরে, মোটিভ ধরে তদন্তের একটা ফলাফল এনে দিতে পারে। এদিকে সিবিআই আরও সময় চাইছে, কিন্তু প্রায় ২ বছর অতিক্রান্ত, এখনো সময়ের প্রয়োজন, এমনটাও কিন্তু প্রশ্ন উঠে আসছে। অভিযুক্তরা বা আরও যারা অভিযুক্ত আর কি, বা নতুন ষড়যন্ত্রের সূত্র কি উঠে আসতে পারে বলে মনে করেন? কারণ নতুন করে সিট গঠন হলো, নতুন করে পুরো তদন্তকারী দল আবার রিপ্লেস করে নতুনভাবে তৈরি হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি সারা রাত মনিটর করেছিলেন, তাকেই বা কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, এমনও প্রশ্ন আছে। এই আবেশের নামও উঠে আসছে, তাকেও বা কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? দেখুন, ট্রান্সপারেন্সি ইন দ্য ইনভেস্টিগেশন ইজ আ এসেন্স ইন ডেমোক্রেসি। আমরা অন্যান্য প্রদেশের অনেক ক্রিমিনাল ইনভেস্টিগেশনে দেখেছি, ইনভেস্টিগেশন চলাকালীন সময়ে ইনভেস্টিগেটিং এজেন্সিস জনতার সামনে এসেছেন এবং তদন্ত কোন দিকে যাচ্ছে সে বিষয়ে জবাব দিয়েছেন। অভয়াকাণ্ডের একটা খুব বড় নেগেটিভ অ্যাসপেক্ট, আমি আমার নিজের সমস্ত রাজনৈতিক পরিচয় সরিয়ে একজন অ্যাডভোকেট হিসেবে এই প্রশ্নটা করছি। এখনো পর্যন্ত এই ইনভেস্টিগেটিং এজেন্সিরা এই খুনের মোটিভ সম্পর্কে তাদের ধারণাটা কি সে সম্পর্কে কোনো কথা বলছেন না কেন? এখন তো এটা জনতার দাবি। আজকে চিফ মিনিস্টার সিট গঠন করছেন, কেন্দ্রীয় এজেন্সিস তদন্ত করছে, পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে যথেষ্ট ক্যাপেবল অফিসার আছে, তারা কোঅপারেট করতে পারে এবং করছে। বাট হোয়াট ওয়াজ দ্য মোটিভ অফ দ্যাট মার্ডার? এই জায়গাটাতে আসতে পারছে না কেন? এটা তো অভয়ার মাকেও এটা নিয়ে একটু ভাবা উচিত। স্যার, শেষ প্রশ্ন থাকছে, সামনেই দুর্গাপুজো আসছে, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তবে আপনারই মানে অত্যন্ত মানে কি বলবো, সিনিয়র অ্যাডভোকেট সহকর্মী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আর একবার নামটা উচ্চারণ করছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি সরাসরি হুমকি দিলেন যে আমি যদি পাল্টা মামলা করি যে দুর্গাপুজোয় কোথাও মাইক বাজানো যাবে না, হরিনাম সংকীর্তনে মাইক দেওয়া যাবে না, কোথায় যাবেন? মসজিদে মাইক খোলা নিয়ে সরাসরি হুমকি দিলেন তিনি। কি বলবেন? দেখুন, শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, যে কোনো প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট ডেসিবেলের বাইরে কোনো সাউন্ড করতে পারে না, এবং সেই লিনিয়েন্সিটা তখন আসে যদি আপনাকে সমাজ আপনাকে কিছুটা পারমিশন দেয়। একটা পাড়াতে পাড়ার সবাই মিলে বা একটা গ্রামে পাড়ার সবাই মিলে বা গ্রামের সবাই মিলে আপনারা চড়ক মেলা করছেন, সেই চড়ক মেলাতে আপনি মাইক বাজাচ্ছেন, গ্রামের সবাই এটাকে অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে। কিন্তু সেখানে যদি কোনো একটা শ্রেণী থাকে যাদের মনে হচ্ছে আমার হার্টের প্রবলেম আছে, সেই সাউন্ড আমাকে প্রবলেম করে, সেটা আইনত যে অ্যাসপেক্ট আছে সেটা হবে। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো লোকেরা যখন দুর্গাপূজা নিয়ে কথা বলে, তখন কথাটা কিন্তু আর আইনের পর্যায়ে থাকে না। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যই তো ওই গড়িয়াহাট এই ধর্মতলায় গরু খেয়েছিল তো। ওর ব্যাপারে আর কোনো প্রশ্নের উত্তর দেব না দুর্গাপূজার আগে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশে গিয়ে যদি ভারতে আর না ফেরেন, তাহলে তাকে ফেরানোর দায়িত্বটা কার? আদালত কি সেই দায় নেবে, নাকি পুরো বিষয়টি তদন্তকারী সংস্থার উপরে বর্তাবে? দেখুন, এই আশঙ্কাটা একেবারে অমূলক নয়। মহামান্য বিচার বিভাগ যে আদেশ দিয়েছেন সে বিষয়ে কোনো মন্তব্যই আমি করছি না। তবে একজন সাধারণ মানুষ ইউএসএতে চলে যাবার পর এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পাসপোর্টটা ফেলে দিয়ে কোনো হোটেল রেস্টুরেন্টে তারা চাকরি করে বেআইনিভাবে, তারপর মেক্সিকোর মধ্যে দিয়ে পালিয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, ইউএসএতে যাওয়ার পর সেখানে কিছুদিন থাকার পরে অন্য দেশে যাওয়ার কিন্তু একটা প্রভিশন থাকে। বিচারপতি তার নির্দেশে একটা জিনিস দেখেছি ক্যাটাগরিক্যালি মেনশন করেছেন যে তাকে আন্ডারটেকিং দিয়ে বলতে হবে তিনি যে আমেরিকা যাচ্ছেন তার এই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট নেই। তো পালিয়ে যাওয়াটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে খুব একটা সহজ হবে না। সুপ্রিম কোর্টের অবজারভেশনে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্ট মূলত নির্দেশনাই দিয়ে দিয়েছেন ৩ সপ্তাহ পর ওনাকে দেশে ফিরতে হবে। তবে স্যার, এখানে কি কোনো রকমভাবে সম্ভব যে যে বিপুল পরিমাণে দুর্নীতির অর্থ তিনি এতদিন পর্যন্ত রোজগার করে, মানে রোজগার বলা ভুল হবে, যে অর্জন করেছেন আর কি, সেই অর্থ কোথাও না কোথাও বিদেশে গিয়ে সেগুলোকে আবার পুনরায় আর কি একদম পুরোপুরি সেটেল করার জন্যই তিনি সেখানে যাচ্ছেন, সেই ধান্দা নিয়েই যাচ্ছেন? আমি এই বিচারাধীন বিষয়গুলো থেকে একদম সরে এসে এই পশ্চিমবঙ্গের সিভিল সোসাইটির একজন মানুষ হিসেবে আপনাদের সামনে একটা আশঙ্কা আজ তুলে ধরছি। আমরা বিগত দিনগুলো থেকে দেখেছি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ইভেন সাউথ ইস্ট এশিয়ান
অনেক পলিটিক্যাল লিডার কখনো কখনো তারা হয়তো নির্বাচনের মাধ্যমে, কখনো গণ অভ্যুত্থানের মাধ্যমে, কখনো মৌলবাদী শক্তিদের হাতে তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে গেছেন। আবার অপরদিকে যখন একটা গণতান্ত্রিক সরকার কোনো রাষ্ট্র ব্যবস্থায় থেকেছে, অপোজিশনের মধ্যে লুকিয়ে থাকা সেই দেশগুলোর দেশবিরোধী কিছু কিছু শক্তি তারাও কিন্তু ইউএসএতে পালিয়ে গেছেন। এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যারা ডেমোক্রেসির কথা বলে, সেখানে বসে আপনি যদি একটা আন্তর্জাতিক চক্রান্ত করেন, সেটা মনিটর করা কিন্তু গভর্নমেন্টের পক্ষে খুব কঠিন হবে। আরো একটি বিষয়ে অভিষেক বিরোধীরা এখানে খুব কট্টরভাবে আর কি প্রশ্ন তুলেছেন, আমি আপনার কাছে সরাসরি তুলে ধরছি যে যদি অভিষেককে চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতিই দেওয়া হয়, তাহলে প্রথমবার মামলাটি হাইকোর্টে পাঠানোর নাটক কেন করা হয়েছিল? আজ কি এমন তথ্য অভিষেক দেখালো যাতে সুপ্রিম কোর্টের মনে হলো যে অভিষেকের চোখের চিকিৎসা ভারতবর্ষে সম্ভবই নয়? সুপ্রিম কোর্টের বিবেচনার বিরুদ্ধে কিছু বলা যায় না, তবে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নটা আসছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারবে কি পারবে না, এই নিয়ে যে যত কিছু চলছে, ইনভেস্টিগেটিং এজেন্সিদের সাথে পিটিশনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুডিশিয়াল ফাইট, প্রচার মাধ্যম, মিডিয়া, রাজনৈতিক সামাজিক অঙ্গনে এই আলোচনা। দেখুন, মোদ্দা কথাটা হচ্ছে জনমানসে একটা প্রশ্ন আছে যে যার বিরুদ্ধে এই দীর্ঘকালীন দুর্নীতির অভিযোগ প্রাইমা ফেসি সত্য বলে ইনভেস্টিগেটিং এজেন্সিরা এতদূর তদন্ত এগিয়ে নিয়ে গেছে, কতটা এভিডেন্স কালেক্ট করেছে, এই এভিডেন্স কালেক্ট করার উপরে কনভিকশন হবে কি হবে না সেটা তো সময় বলবে। কিন্তু বিচারের আগে যদি আসামি পালিয়ে যায়, তার দায়ভারটা কে নেবে? এটা জনমানসের প্রশ্ন। এই প্রশ্নর দিকে আমরা সুপ্রিম কোর্টকে সরিয়ে রেখে যদি উত্তর দিতে হয়, তো বলবো এই আশঙ্কা তো অমূলক নয়। 25টি লাগেজ সেই ব্যাগগুলিতেই বা এমন কি আহামরি থাকতে পারে, বা এমন কি বিশেষ সম্পদ থাকতে পারে যার জন্য 25টা ব্যাগ এর দরকার হলো? 3 সপ্তাহ অর্থাৎ 21টা দিন একজন চিকিৎসা করতে যাচ্ছেন, 21টা দিনের জন্য 25টা লাগেজ, এটা তো আপনাদের অনুসন্ধান করা উচিত। ভীষণ আনক্যানি। কোনো না কোনোভাবে মানে স্যার আমি আইনত দিক থেকেই বলছি, যদি নিজস্ব বিমানে কেউ দেশ ছেড়ে বিদেশে যেতে চান তাহলে কি সেটা পারেন? যদি পারেন তাহলে সেক্ষেত্রে কোনো ক্যাশ টাকা বা এমন কোনো জিনিসপত্র যেটি কাস্টমসের চোখে ধুলো দিয়ে বিদেশে পাচার করা কি সম্ভব? মানে যেহেতু এখানে একটি দুটি নয় 25টি ব্যাগের বিষয়, আমি আইনত দিক থেকে একটুখানি আপনার কাছ থেকে জানতে চাইবো। দেখুন, এই 25টা ব্যাগ নিয়ে অভিষেকের দিল্লি যাওয়া, প্রাইভেট চার্টার প্লেন ইউজ করা, বিদেশ যাওয়ার জন্য এতটা মরিয়া হয়ে ওঠা, এগুলো তো একটু সন্দেহ জাগিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা এত কাঁচা কাজ করবেন না যে একটা দুর্নীতিগ্রস্ত নেতা কোর্টের সাহায্য নিয়ে ভারতবর্ষ থেকে পালিয়ে যাবে আর সে ফিরে আসবে না। অভিষেককে আইনের সম্মুখীন হতে হবে, এবং যেভাবে ইনভেস্টিগেশন এগোচ্ছে জনমানসে এটুকু আস্থা আছে ওকে জেলে যেতে হবে। হাইকোর্টে রক্ষা কবচ মামলাতেও তিনি বড়সড় স্বস্তি পেলেন। কলকাতা হাইকোর্ট জানিয়েছে ভবানীপুর, বিষ্ণুপুর, কালীতলা থানায় দায়ের হওয়া 3টি এফআইআরে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না পুলিশ। সেই সঙ্গে 3টি থানার মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ 31 অগস্ট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো। পরবর্তী শুনানি 25 অগস্ট হতে চলেছে। শুধুমাত্র অভিষেকই নয়, তার মানে যারা হাউস হোল্ডিং আর কি, তাদের ক্ষেত্রেও রক্ষা কবচে যাচ্ছে আদালত। দেখুন, এই রক্ষা কবচ শব্দটা আমি মিডিয়াতে প্রায়শই দেখে থাকি। এই রক্ষা কবচ শব্দ বলে কিছু হয় না। কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা যাবে না বা কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, তার মানে এই নয় যে তিনি মামলা থেকে কোনো লিনিয়েন্ট ভিউ পেয়ে বেরিয়ে চলে গেলেন। যতক্ষণ না পর্যন্ত সেই এফআইআরটা, যে এফআইআর এর ভিত্তিতে ইনভেস্টিগেশন শুরু হয়েছে, সেই এফআইআরটাকে বিচার বিভাগ কোয়াশ না করে বা তদন্তে ইনভেস্টিগেটিং এজেন্সি সাফিসিয়েন্ট এভিডেন্স কালেক্ট না করতে পারে, শুধুমাত্র কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা যাবে নার মতো একটা শক্ত অ্যাকশন পুলিশকে নিতে বারণ করা মানে এই নয় যে কোনো আসামি সেই মামলা থেকে বেরিয়ে গেল। তদন্তকারী সংস্থা যদি ভালো করে তদন্ত করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপালে জেল আছে।